আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদ আয়োজন নিয়ে বার্তাকক্ষে রয়েছি আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। অন্তর্বর্তী সরকারের সময় হওয়া সব মামলা যাচাই বাছাইয়ের স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা। 1 মাসের মধ্যে রিপোর্ট পাঠাতে জেলা প্রশাসকদের নির্দেশ। ইরানের সঙ্গে যুদ্ধ থামিয়ে সমঝোতার পথে ডোনাল্ড ট্রাম্প। প্রজেক্ট ফ্রিডম স্থগিত করে হরমুজ প্রণালী চালুর উদ্যোগ। এবং প্রকৃতির প্রতি দায়বদ্ধতায় টেকসই ভবিষ্যৎ বিনির্মাণের প্রত্যয়। স্বাধীনতা পুরস্কারে ভূষিত প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবুকে চ্যানেল আই বার্তা বিভাগের সংবর্ধনা। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলেন প্রিয় দর্শক। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময় হওয়া সব মামলা যাচাই বাছাই করে আগামী 1 মাসের মধ্যে রিপোর্ট পাঠাতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসক সম্মেলনের অধিবেশনে তিনি আরও জানান, বিগত 2 সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় দেওয়া 10,000 অস্ত্র জমা হয়নি। এসব অস্ত্র দ্রুত উদ্ধারেরও নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। খেলার মাঠকে মেলার জন্য বরাদ্দ না দিতে নির্দেশনা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। নাজিব বেগের রিপোর্ট। 4 দিনের জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনের প্রথম অধিবেশন শেষে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী জানান, সামাজিক নিরাপত্তার আওতায় ভাতাভোগীদের তালিকা যাচাইয়ে কমিটি হয়েছে। যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে ডিসিদের সঙ্গে সমন্বয় করে কাজ করার কথা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। যত ধরনের ভাতাভোগী লিস্ট ছিল, এই লিস্টগুলোকে আমরা রিভিজিট করার জন্য কমিটি গঠন করা হয়েছে। যাদের চাহিদা আছে, যারা পাওয়ার যোগ্য, দল মত সকল কিছুর ঊর্ধ্বে উঠে গিয়ে সেই যোগ্য মানুষের কাছে তাদের বেনিফিটটা পৌঁছায়, সেটা নিশ্চিতকরণের জন্য ইতিমধ্যে কমিটি গঠিত হয়েছে। মেলার জন্য বিগত সময় অনেক সময় দেখেছি যে পারমিশন দেওয়া হয়েছে মেলা করার জন্য, বাট আমি দায়িত্ব নেওয়ার পরে এখন পর্যন্ত কোনো মেলা উদযাপন করার জন্য কোনো দায়িত্ব বা কোনো পারমিশন দেওয়া হয়নি, এবং ভবিষ্যতেও স্টেডিয়ামকে ব্যবহার করে কেউ মেলার জন্য ব্যবহার করবে সেই সুযোগটি আমরা দেব না। রাজনৈতিক বিবেচনায় দেয়া যেসব লাইসেন্সধারী অস্ত্র এখনো জমা দেওয়া হয়নি, সেগুলো উদ্ধারের নির্দেশনা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। অন্তর্বর্তী সরকারের সময় করা বিভিন্ন মামলা নিয়ে ডিসিদের নির্দেশনা দিয়েছেন তিনি। 5 আগস্টের পরে বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সংশ্লিষ্ট বেশ কিছু মামলা হয়েছে, যেগুলো গণহত্যার মামলা এবং আওয়ামী ফ্যাসিবাদী বিভিন্ন মানবতা বিরোধী অপরাধের মামলা। এখানে আমরা তাদের কাছে তালিকা চেয়েছি জেলা পর্যায়ে। মামলার মধ্যে হাজার হাজার লোককে আসামি করা হয়েছে, সেগুলো আমরা যাচাই বাছাই করে দেখব সত্যিকার অর্থে প্রকৃত আসামি কারা, সেটা আইইউ তদন্ত কর্মকর্তাগণ এটা তদন্ত করে দেখবেন, এবং যাতে স্বল্প সময়ের ভিতরে সেটা ডিসপোজ অফ করতে পারে তদন্ত, সেটা দেখবেন। পশ্চিমবঙ্গের নির্বাচনের পর পুশিন হওয়ার সম্ভাবনা দেখছেন না মন্ত্রী, তবে বিজিবিকে সতর্ক থাকতে বলা হয়েছে। বর্ডার গার্ড বাহিনী বিজিবিকে আমরা নির্দেশ দিয়েছি। এছাড়া পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় অধিবেশনে অংশ নেয়। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। রূপান্তরিত গণমাধ্যমের দিকে যাচ্ছে বাংলাদেশ, এমন মন্তব্য করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, গদ বাঁধা চিন্তায় সরকার যেতে চায় না। গণমাধ্যম যাতে সুশৃঙ্খলভাবে চলতে পারে তার সব চেষ্টাই শুরু করেছে সরকার।
জেলা প্রশাসকদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তথ্যমন্ত্রী। এ সময় মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহিদুর রহমান উপস্থিত ছিলেন। তথ্যমন্ত্রী বলেন, জেলা প্রশাসকরা তাঁকে জানিয়েছেন জেলা পর্যায়ে সাংবাদিকদের অনেকেই কোনো নীতিমালার মধ্যে নেই। একাধিক অনলাইন পোর্টালে তারা সাংবাদিকতা করেন, তাই সাংবাদিকদের জন্য অভিন্ন নীতিমালা প্রণয়নের সুপারিশ করেছেন তারা। অন্তরিত গণমাধ্যম ইকোসিস্টেমের মধ্যে প্রবেশ করতে যাচ্ছি এবং এরকম একটা পর্বকে এর আগে খুব ভালোভাবে চিহ্নিত না করার ফলে গদবাঁধা সব ধরনের কথা, চিন্তা এবং কাজ ছিল। মিসইনফরমেশন এবং আমাদের ডিসইনফরমেশনকে কমব্যাট করা, ফেস করা, যতটা সম্ভব গণমাধ্যমের সঙ্গে সংযোগ রেখে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আনা, সেগুলির দিকে আমরা মনোযোগ দিব। গণমাধ্যম একটা পুরনো অ্যানালগ জায়গাতে দাঁড়িয়ে আছে, যাকে একটা ডিজিটাল প্ল্যাটফর্মের উপযোগী করে গড়ে তুলতে হবে। আমরা ডিসি সাহেবদেরকে পরামর্শ দিয়েছি, তারাও যেন প্রস্তুত থাকেন তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে যখন আমরা এই সক্ষমতা নিয়ে হাজির হব, তখন তারা তাদের সহযোগিতা এবং তাদের কর্মসূচিগুলিকে তারা এগিয়ে নিয়ে যাবেন। এ পর্যায়ে ইরান যুদ্ধের ৬৮তম দিন। মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে সমঝোতায় আসার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই পক্ষ একটি এক পৃষ্ঠার সমঝোতা স্মারক সইয়ের কাছাকাছি পৌঁছেছে। আলোচনার অগ্রগতি হওয়ায় হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধ স্থগিত করার কথা জানিয়েছেন ট্রাম্প। তবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের একতরফা দাবি তেহরানের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধকে অবৈধ আখ্যায়িত করেছে চীন। বিস্তারিত সুব্রত গাইনের রিপোর্টে। 2 দিন আগে ইরানকে বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সেই হুমকির পরই সুর নরম করেছেন তিনি। চলমান পরিস্থিতি নিয়ে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র সমঝোতায় আসছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এই শান্তি প্রক্রিয়ার সঙ্গে জড়িত পাকিস্তানের একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে বলা হয়, মধ্যপ্রাচ্য যুদ্ধ বন্ধে দুই পক্ষ একটি এক পৃষ্ঠার সমঝোতা স্মারক স্বাক্ষরের কাছাকাছি পৌঁছেছে। এমনকি চুক্তির সম্ভাবনায় হরমুজ প্রণালীতে মার্কিন বাহিনীর প্রজেক্ট ফ্রিডম অভিযান স্থগিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। সম্ভাব্য এই চুক্তির শর্ত অনুযায়ী ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি স্থগিত রাখার প্রতিশ্রুতি দিতে পারে। বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের উপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে এবং জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ফেরত দেবে। একই সঙ্গে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের উপর আরোপিত বিধিনিষেধ তুলে নেওয়ার বিষয়েও দুই দেশ সম্মত হতে পারে। তবে যুক্তরাষ্ট্রের একতরফা দাবি মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। চীনের রাজধানী বেইজিংয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বৈঠক করেছেন। বৈঠকে চীন এই যুদ্ধকে অবৈধ বলে উল্লেখ করে দ্রুত পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। সুব্রত গাইন, চ্যানেল আই। যাওয়া যাক অন্যান্য সংবাদে। নিজেই গাড়ি চালালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমানকে পাশে বসিয়ে রাজধানীতে নিজের গাড়ির চালকের আসনে ছিলেন প্রধানমন্ত্রী। সন্ধ্যা 7:30টার দিকে সচিবালয় অফিস থেকে শেরে বাংলা নগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে নিজেই গাড়ি চালিয়ে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ট্রাফিক সিগন্যালে গাড়ি থামলে হাত নাড়িয়ে সাধারণ মানুষের অভিবাদনেরও জবাব দেন প্রধানমন্ত্রী। ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ির ডিজাইন তো হলো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত, কারণ ভালো মানের 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 625 MPa আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। বুঝেছি, এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি।
একটি নাম, একটি অনুপ্রেরণা, যার প্রতিটি পদচিহ্নে রয়েছে দেশপ্রেম, মুক্তিযুদ্ধের গৌরব, প্রকৃতির প্রতি গভীর ভালোবাসা আর সমাজের প্রতি অনন্ত দায়বদ্ধতা। সেই সংগ্রামী জীবনের সর্বোচ্চ স্বীকৃতি হিসেবে এবছর স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। এই গৌরবময় অর্জনে তাকে ভালোবাসায় আর শ্রদ্ধায় সংবর্ধনা দিয়েছে চ্যানেল আই বার্তা বিভাগ। আলিমাল রাজি রিপোর্ট। একাত্তরের রণাঙ্গন থেকে শুরু করে সবুজ পৃথিবী গড়ার লড়াই, প্রতিটি ক্ষেত্রেই তিনি নির্ভীক যোদ্ধা। সময়ের সঙ্গে গভীর থেকে গভীরতর হয়েছে দেশের মাটি, নদী, সবুজের প্রতি তার ভালোবাসা। চ্যানেল আইয়ের পরিচালক, ইমপ্রেস গ্রুপের অন্যতম কর্ণধার এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে তিনি শুধু নেতৃত্বই দেননি, সচেতনতার পাশাপাশি ছড়িয়েছেন সবুজের বিপ্লব। মুক্তিযুদ্ধের সাহসী সৈনিক থেকে শুরু করে প্রকৃতি রক্ষার নিরলস যোদ্ধা, দীর্ঘ পথ চলা যিনি হয়ে উঠেছেন এক অনুপ্রেরণার নাম। তার সাহস, নেতৃত্ব, দেশপ্রেম আর সংগ্রামী জীবনের গল্পের কথা স্মরণ করেন সহকর্মীরা। যারা গণমাধ্যমের সঙ্গে সম্পৃক্ত, তারা গণমাধ্যমকে ঘিরেই তাদের কর্মকাণ্ডটি রাখেন। এটি গণমাধ্যম ভিত্তিক অনুষ্ঠানকে যে সামাজিক সক্রিয়তার জায়গায় নিয়ে যাওয়া যায়, এটাকে যে দেশের প্রতিটি প্রান্তর সহ দেশের বাইরে ছড়িয়ে দেওয়া যায়, এই অনন্য দৃষ্টান্তটি স্থাপন করেছেন মুকিত মজুমদার বাবু। মানুষ প্রকৃতি বলতে একটু মনে করে যে ফুল, পাখি, সৌরভ, হ্যাঁ, এটা শুধু প্রকৃতি না। এখন বৈশাখ মাস, প্রকৃতিতে কিন্তু একটু বৈশাখের রুদ্র ভাবও থাকে। তো বাবুভাইকে আমরা দুইভাবেই দেখি। বাবুভাইকে প্রকৃতির একেবারেই কমলতার মধ্যেও দেখি, আবার কঠোরতার মধ্যেও দেখি। আর সেটা এই অর্থে না যে আমি কঠোরতা বলতে যে নেগেটিভ অর্থে না, আমাদের গার্ডিয়ান হিসাবে। সো মানুষের জন্য যে আমাদের কাজ, সেই কাজ চ্যানেল আই এবং চ্যানেল আই পরিবার অব্যাহত রাখবে। দেশকে ভালোবাসা মানে যে শুধু পতাকাকে ভালোবাসা নয়, বরং মাটি, নদী, গাছ, প্রকৃতির জন্য কাজ করে যাওয়া। এটা খুবই গর্বের যে টেলিভিশন অনুষ্ঠান জাতীয় পর্যায়ে পুরস্কার পেতে পারে, এটা এবং প্রকৃতি নিয়ে। কিন্তু সেই প্রকৃতিকে কোথায় নিয়ে গেছে বাবু, কাজ করতে করতে কোথায় যাওয়া যায়। পুরস্কারটা তো কোনো বড় কথা না। এই যে বাবু যেখানে যাচ্ছে, বাংলাদেশের বা বিদেশে যেখানে, যে কোনো জায়গায় গেলেই লোকজন এগিয়ে আসছে, বলছে ভাই আপনি যে কাজটা করছেন সেই কাজটা আর কেউ করেনি। এবং বাবুর সাথে সাথে জবাব দিচ্ছে, যদি আপনার ক্ষমতা থাকে তাহলে মমতা দিয়ে কাজটা করুন। পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগই পারে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে এবং একটি নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলতে। সে কথা আবারও স্মরণ করিয়ে দেন প্রকৃতিবন্ধু। যারা আমরা প্রকৃতি পরিবেশ নিয়ে কাজ করি, তাদের জন্য কিন্তু একটা পথ হলো ভবিষ্যতে এই ক্যাটাগরিতে তারা পুরস্কার পাবেন। তো যেটা কিন্তু একটা মাইল ফলক। আমি মুক্তিযুদ্ধে যাওয়ার পরে যেটা আমার কাছে মনে হয়েছে, ফিরে এসে যে এই দেশ এত কিছু দিয়েছে, এই দেশকে কিন্তু আমার দেওয়ার দায়িত্ব আছে। আমাদের সবার মধ্যে ৭১-এর চেতনা কাজ করে এবং বাংলাদেশের প্রতি আমাদের যে ভালোবাসা, সেটা কিন্তু কাজ করে। তো সবকিছু মিলিয়ে একটি কথাই, দেশটা আমাদের, এই দেশটাকে ভালো রাখার দায়িত্ব আমাদের সবার। আমাদের প্রত্যেকেরই কিন্তু কিছু না কিছু ক্ষমতা আছে। তার সাথে মমতা মিশিয়ে যখনই আমরা এগিয়ে আসব, তখনই কিন্তু এই দেশটা ভালো থাকবে, আমরা ভালো থাকবো, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে। মুক্তিযুদ্ধের চেতনা আর প্রকৃতির প্রতি দায়বদ্ধতায় টেকসই ভবিষ্যৎ বিনির্মাণের প্রত্যয় ফুটে ওঠে পুরো আয়োজনে। আলিমাল রাজি, চ্যানেল আই, ঢাকা। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রতিবেশী দেশের সাথে স্থিতিশীল সম্পর্ক রাখা, রোহিঙ্গা সংকট সমাধান ও বঙ্গোপসাগরের নিরাপত্তা নিয়ে কাজ করবে সরকার। রাজধানীতে বিভিন্ন দেশ ও দাতা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি বলেন, বিনিয়োগের জন্য সবচেয়ে বড় বাধা সরকারি সংস্থাগুলোর ধীর গতি, যা কাটিয়ে দেশকে বিনিয়োগ বান্ধব করতে কাজ চলছে। দেশের উন্নয়ন এবং কর্মসংস্থান বাড়ানোর সরকার আশাবাদী বলেও মন্তব্য করেন তিনি। এনার্জি সেক্টরে আপনারা সবাই জানেন যে আমরা রিনিউয়েবল এনার্জির দিকে আমরা যাওয়ার চেষ্টা করছি। আমরা আপনার সোলার এনার্জির দিকে আমরা যাওয়ার চেষ্টা করছি এবং আমাদের দেশের ইনভেস্টমেন্ট, আমাদের সিকিউরিটি একটা আলাদা কোশ্চেন আছে, যে আমাদের বে অফ বেঙ্গল যে আছে সেটাকে নিরাপদ রাখা, আমাদের বন্ধুদের সঙ্গে আমাদের সম্পর্ককে স্থিতিশীল রাখা, আমাদের প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ককে স্থিতিশীল রাখা,
এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে সমাধান করতে হবে। রোহিঙ্গা ইস্যু, এটা আমাদের জন্য একটা বড় সমস্যা, এই সমস্যাটা আমরা সমাধান করতে চাই। সিটি কর্পোরেশনের নির্ধারণ করে দেয়া কুরবানির পশুর হাটের বাইরে কোনো হাট বসতে দেয়া হবে না। 2 সিটি কর্পোরেশন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ ব্যাপারে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। প্রয়োজন হলে পরিস্থিতি মোকাবেলায় আধা সামরিক বাহিনী দায়িত্ব পালন করবে বলেও জানান তিনি। ব্যক্তিরা এবং অন্যান্য হাটের ইজারাদাররাও বসে যাতে ক্রেতা বিক্রেতারা নির্বিঘ্নে পশু ক্রয় বিক্রয় করতে পারে এবং রাস্তায় যাতে কোনো যানজট না হয়, এই বিষয়টি আমরা নিশ্চিত করার চেষ্টা করব। এবং এখানে একটি নতুন রাস্তা হচ্ছে, এই রাস্তাটি আগামী 2-1 দিনের মধ্যেই কাজ সম্পূর্ণ হবে। এটা একটি বাইপাস রাস্তা বা সার্ভিস রোডও আমরা বলতে পারি। এই রাস্তার কাজটি সম্পূর্ণ হলে গাবতলী আমিন বাজারের যানজট অনেক অংশে কমে যাবে বলে আমরা মনে করি। এখন যারা আছে রাষ্ট্র পরিচালনা, তারা হলো জনগণের সরকার, জনগণ তাদেরকে ভোট দিয়েছে। সেই কারণেই তো আমরা শক্ত হাতে আইন ব্যবস্থাপনা সব কিছু আমরা জনগণকে সাথে নিয়ে জনগণের স্বার্থে সেগুলোকে আমরা করার জন্য আমরা বদ্ধপরিকর। বাণিজ্যমন্ত্রী বলেছেন, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রস্তুতি হিসাবে সরকার দেশি বিদেশি বিনিয়োগের জন্য সরকারি অনুমোদন প্রক্রিয়া সহজ করার উপর জোর দিচ্ছে। বাংলাদেশে তৈরি পোশাক খাতে সার্কুলার অর্থনীতির গতি বাড়াতে 3 বছরের প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, এলডিসি উত্তরণে বাংলাদেশ যে সময় পেয়েছে, প্রতিযোগিতার সক্ষমতা ও সার্কুলার অর্থনীতির কার্যক্রম বাড়ানো এবং পরিবেশ বান্ধব তৈরি পোশাক কারখানা নিশ্চিত করতে এই সময়কে কাজে লাগানো উচিত। বাণিজ্যমন্ত্রী বলেন, কার্বন দূষণ বাড়ানোর জন্য উন্নত দেশগুলোর বেশি দায়ী হওয়ায় বর্তমান পরিস্থিতিতে উন্নত দেশগুলোর করণীয় নিয়ে কাজ করা উচিত। A company that wants to start business in Bangladesh, upon registration, it will be given provisional licenses forthwith, so that it can start function right away, and then it will have time to process for the permanent clearances, licenses in next 12 months or so. A ample time to go by the processes, required procedures, and obtain all the licenses. And we are going to make the one-stop service a real one-stop service. জুলাই আগস্ট হত্যাকাণ্ডের ঘটনায় কয়েকটি মামলার বিচার কাজ শেষ পর্যায়ে রয়েছে জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ গুরুত্বপূর্ণ অপরাধীদের বিরুদ্ধে শীঘ্রই আরও কয়েকটি মামলার রায়ের মধ্য দিয়ে বিচার কাজ শেষ হবে। পলাতক আসামিদের ইন্টারপোল সহ বিভিন্ন সংস্থার মাধ্যমে দেশে ফিরিয়ে আনতে সরকার উদ্যোগ নেবে বলেও জানান তিনি। বিকালে রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই জাদুঘর পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, 2024 সালের জুলাই আগস্টে নির্মম হত্যাকাণ্ড সহ বিগত ফেসিবাদী আমলের দমনপীড়নের ঘটনা জাদুঘরে স্থান পেয়েছে। শীঘ্রই জাদুঘর উদ্বোধন হবে বলে আশা প্রকাশ করেন তিনি। যেসব মানুষ এখানে আসবেন, ঘুরে যাবেন, আমার বিশ্বাস যে তিনি আর কখনো স্বৈরাচারী মনোভাব পোষণ করতে পারবেন না। সরকারের যারাই থাকবেন, যারা এই জায়গাটি ঘুরে যাবেন, তারা আর ভবিষ্যতে স্বৈরাচারী আচরণ আর তারা জনগণের প্রতি করবেন না। ওবায়দুল কাদেরের বিরুদ্ধে একটি মামলার সাক্ষীর কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে, রাশেদ খান মেননের বিরুদ্ধে একটা মামলার বিচার কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে, পলক এবং সজীব ওয়াজেদ জয় তাদের বিরুদ্ধে যে মামলার বিচার কার্যক্রম এটাও প্রায় শেষ পর্যায়ে, আরও কয়েকটি মামলা বিচার কার্য প্রায় শেষ পর্যায়ে, এবং শিগগির দেখবেন যে এইগুলি আমাদের জাজমেন্ট ইনশাল্লাহ রায়ের মধ্য দিয়ে এগুলি সমাপ্ত হবে। ডাক জীবন বীমার প্রিমিয়াম বা কিস্তি জমা দিতে এখন আর সশরীরে ডাকঘরে গিয়ে লাইনে দাঁড়াতে হবে না। গ্রাহকরা এখন ঘরে বসেই মোবাইলে আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদের মাধ্যমে এই টাকা জমা দিতে পারবেন। বুধবার বাংলাদেশ ডাক বিভাগের সঙ্গে এ বিষয়ে চুক্তি হয়েছে নগদের সাথে। রাজধানীর আগারগাঁয়ে ডাক ভবনে আয়োজিত অনুষ্ঠানে ডাক বিভাগের পক্ষে অতিরিক্ত জেনারেল ম্যানেজার মোহাম্মদ আব্দুল হান্নান, অতিরিক্ত জেনারেল ম্যানেজার প্রদীপ কুমার, নগদের পক্ষে প্রতিষ্ঠানের চিফ কর্পোরেট
অ্যাফেয়ার্স অফিসার মোহাম্মদ শামসুল ইসলাম চুক্তিতে সই করেন। এই চুক্তির আওতায় ডাক জীবন বীমার যতগুলো পলিসি আছে সবগুলো বীমার কিস্তি নগদের মাধ্যমে পরিশোধ করা যাবে। অনুষ্ঠানে ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকে নিযুক্ত নগদের প্রশাসক মোহাম্মদ মোতাসিম বিল্লাহ উপস্থিত ছিলেন। যান্ত্রিক ত্রুটিতে আরব সাগরে আটকে পড়া একটি ভারতীয় জাহাজকে সাহায্য করেছে পাকিস্তান নৌবাহিনী। ওমান থেকে ভারতে ফেরার পথে এমভি গৌতম নামের ওই জাহাজটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। মুম্বাইয়ের মেরিটাইম রেস্কিউ অ্যান্ড কোঅর্ডিনেশন সেন্টার ইসলামাবাদ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সহায়তা চাওয়ার পর জাহাজের ক্রুদের খাবার, ঔষধ ও অন্যান্য জরুরি সহায়তা দেয় পাকিস্তান নৌবাহিনী। ক্রুদের মধ্যে 6 জন ভারতীয় এবং 1 জন ইন্দোনেশীয় নাগরিক। কোরবানির পশুর হাট ঘিরে জাল টাকা নিয়ে প্রতারক চক্রের তৎপরতা রোধে ব্যবস্থা নিতে মাঠ পর্যায়ে পুলিশ এবং গোয়েন্দাদের নির্দেশ দিয়েছেন ঢাকার ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মোহাম্মদ সরওয়ার। জাল টাকার উৎস খুঁজে বের করে তা বিনাশ করার নির্দেশ দেন তিনি। গাবতলীর কোরবানির পশুর স্থায়ী হাট পরিদর্শন শেষে ঢাকার পুলিশ কমিশনার চ্যানেল আইকে বলেন, প্রতারক চক্রকে ঠেকাতে তৎপর রয়েছে গোয়েন্দারা। জানাবো খেলার খবর। আগামী 25শে মে ভারতের গোয়ায় শুরু হচ্ছে সাফ ওমেন্স চ্যাম্পিয়নশিপ। আগের 2 আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ হ্যাট্রিক শিরোপার লক্ষ্য প্রস্তুতির জোরদার করতে বৃহস্পতিবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যাচ্ছে। 2 সপ্তাহের প্রস্তুতি শেষে ব্যাংকক থেকে সরাসরি ভারতের গোয়ায় যাবে টিম টাইগ্রেস। সাব চ্যাম্পিয়নশিপের জন্য 23 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাফুফে। নবীন আর তারুণ্যের প্রাধান্য দিয়ে দল গড়েছেন ব্রিটিশ কোচ পিটার বাটলার। ব্যাপক পরিবর্তন আনা দলে বাজে পারফরমেন্সের জন্য বাদ পড়েছেন স্বপ্না রানী ও মুনকি আক্তার। আগেই দল থেকে ছিটকে গেছেন গতবারের চ্যাম্পিয়ন দলের সাবিনা, কৃষ্ণা সহ অনেকেই। অস্ট্রেলিয়ায় খেলা সুইডেন প্রবাসী আনিকা আছেন এবারের দলে। কোচ বাটলার ও ক্যাপ্টেন আফাইদা হ্যাট্রিক শিরোপা জেতার লক্ষ্যের কথা জানিয়েছে। মূল টুর্নামেন্টে বি গ্রুপে বাংলাদেশ 28শে মে মালদ্বীপ এবং 31শে মে স্বাগতিক ভারতের বিপক্ষে খেলবে। ফাইনাল 6 জুন। প্রিয় দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা চলুন আরও একবার জেনে নেওয়া যাক যা ছিল এখনকার ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামে। অন্তর্বর্তী সরকারের সময় হওয়া সব মামলা যাচাই বাছাইয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা। 1 মাসের মধ্যে রিপোর্ট পাঠাতে জেলা প্রশাসকদের নির্দেশ। ইরানের সঙ্গে যুদ্ধ থামিয়ে সমঝোতার পথে ডোনাল্ড ট্রাম্প। প্রজেক্ট ফ্রিডম স্থগিত করে হরমুজ প্রণালী চালুর উদ্যোগ। এবং প্রকৃতির প্রতি দায়বদ্ধতায় টেকসই ভবিষ্যৎ বিনির্মাণের প্রত্যয়। স্বাধীনতা পুরস্কারে ভূষিত প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবুকে চ্যানেল আই বার্তা বিভাগের সংবর্ধনা। প্রিয় দর্শক, এর সাথে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সংবাদ টিভি সবার পক্ষ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা।